রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূতের এবারের পাঠ কৌতুকহাস্য। শীতের সকালে রাস্তা দিয়া খেজুর রস হাঁকিয়া যাইতেছে। ভোরের দিককার ঝাপসা কুয়াশাটা কাটিয়া গিয়া তরুণ রৌদ্রে দিনের আরম্ভ বেলাটা একটু উপভোগ্যযোগ্য আতপ্ত হইয়া আসিয়াছে। সমীর চা খাইতেছে, ক্ষিতি খবরের কাগজ পড়িতেছে এবং বোম মাথার চারিদিকে একটা অত্যন্ত উজ্জ্বল নীলে সবুজে মিশ্রিত গলাবন্ধের পাক জড়াইয়া একটা অসঙ্গত মোটা লাঠি হস্তে সম্প্রতি আসিয়া উপস্থিত হইয়াছে। অদূরে দ্বারের নিকট দাঁড়াইয়া স্রোতস্বিনী এবং দীপ্তি পরস্পরের কটিবেষ্টন করিয়া কি একটা রহস্য প্রসঙ্গে বারংবার হাসিয়া অস্থির হইতেছিল। ক্ষিতি এবং সমীর মনে করিতেছিল এই উৎকট নীলহরিত পশমরাশি পরিবৃত সুখাসীন নিশ্চিন্তচিত্ত বোমই ওই হাস্যরসোচ্ছ্বাসের মূল কারণ। এমন সময় অন্যমনস্ক বোমের চিত্তও সেই হাস্যরবে আকৃষ্ট হইল। সে চৌকিটা আমাদের দিকে ঈষৎ ফিরাইয়া কহিল, দূর হইতে একজন পুরুষ মানুষের হঠাৎ ভ্রম হইতে পারে যে ওই দুটি সখী বিশেষ কোনো একটা কৌতুক কথা অবলম্বন করিয়া হাসিতেছেন, কিন্তু সেটা মায়া। পুরুষ জাতিকে পক্ষপাতী বিধাতা বিনা কৌতুকে হাসিবার ক্ষমতা দেন নাই, কিন্তু মেয়েরা হাসে কি জন্য তাহা দেবান জানন্তি কুতো মনুষ্যা। চকমকি পাথর স্বভাবত আলোকহীন, উপযুক্ত সংঘর্ষপ্রাপ্ত হইলে সে অট্ট শব্দে জ্যোতিস্ফুলিঙ্গ নিক্ষেপ করে, আর মানিকের টুকরা আপনা আপনি আলোয় ঠিকরিয়া পড়িতে থাকে। কোনো একটা সঙ্গত উপলক্ষের অপেক্ষা রাখে না। মেয়েরা অল্প কারণে হাসিতে জানে এবং বিনা কারণে হাসিতে পারে। কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে। সমীর নিঃশেষিত পাত্রে দ্বিতীয়বার চা ঢালিয়া কহিল, এ কেবল মেয়েদের হাসি নয়, হাস্যরসটাই আমার কাছে কিছু অসঙ্গত ঠেকে। দুঃখে কাঁদি সুখে হাসি এটুকু বুঝিতে বিলম্ব হয় না, কিন্তু কৌতুকে হাসি কেন? কৌতুক তো ঠিক সুখ নয়। মোটা মানুষ চৌকি ভাঙিয়া পড়িয়া গেলে আমাদের কোনো সুখের কারণ ঘটে এ কথা বলিতে পারি না, কিন্তু হাসির কারণ ঘটে ইহা পরীক্ষিত সত্য। ভাবিয়া দেখিলে ইহার মধ্যে আশ্চর্যের বিষয় আছে। ক্ষিতি কহিল, রক্ষা করো ভাই, না ভাবিয়া আশ্চর্য হইবার বিষয় জগতে যথেষ্ট আছে। আগে সেইগুলো শেষ করো, তারপরে ভাবিতে শুরু করিও। একজন পাগল তাহার উঠানকে ধূলিশূন্য করিবার অভিপ্রায়ে প্রথমত ঝাঁটা দিয়া আচ্ছা করিয়া ঝাঁটাইল, তাহাতেও সম্পূর্ণ সন্তোষজনক ফল না পাইয়া কোদাল দিয়া মাটি চাঁচিতে আরম্ভ করিল। সে মনে করিয়াছিল এই ধুলো মাটির পৃথিবীটাকে সে নিঃশেষে আকাশে ঝাঁটাইয়া ফেলিয়া অবশেষে দিব্য একটি পরিষ্কার উঠান পাইবে। বলা বাহুল্য, বিস্তর অধ্যবসায়েও কৃতকার্য হইতে পারে নাই। ভ্রাত সমীর, তুমি যদি আশ্চর্যের উপরিস্তর ঝাঁটাইয়া অবশেষে ভাবিয়া আশ্চর্য হইতে আরম্ভ করো, তবে আমরা বন্ধুগণ বিদায় লই। কালজ্জয়াং নিরবধি, কিন্তু সেই নিরবধি কাল আমাদের হাতে নাই। সমীর হাসিয়া কহিল, ভাই ক্ষিতি, আমার অপেক্ষা ভাবনা তোমারই বেশি।
অনেক ভাবিলে তোমাকেও সৃষ্টির একটা মহাশ্চর্য ব্যাপার মনে হইতে পারিত, কিন্তু আরও ঢের বেশি না ভাবিলে আমার সহিত তোমার সেই উঠান মার্জনকারী আদর্শটির সাদৃশ্য কল্পনা করিতে পারিতে না। ক্ষিতি কহিল, মাপ করো ভাই, তুমি আমার অনেককালের বিশেষ পরিচিত বন্ধু, সেই জন্যই আমার মনে এতটা আশঙ্কার উদয় হইয়াছিল। যাহা হোক, কথাটা এই যে কৌতুকে আমরা হাসি কেন, ভারী আশ্চর্য। কিন্তু তাহার পরের প্রশ্ন এই যে যে কারণেই হোক হাসি কেন? একটা কিছু ভালো লাগিবার বিষয় যেই আমাদের সম্মুখে উপস্থিত হইল, অমনি আমাদের গলার ভিতর দিয়া একটা অদ্ভুত প্রকারের শব্দ বাহির হইতে লাগিল এবং আমাদের মুখের সমস্ত মাংস পেশি বিকৃত হইয়া সম্মুখের দন্তপংক্তি বাহির হইয়া পড়িল। মনুষ্যের মতো ভদ্র জীবের পক্ষে এমন একটা অসংগত ব্যাপার কি সামান্য অদ্ভুত এবং অপমানজনক? ইউরোপের ভদ্রলোক ভয়ের চিহ্ন, দুঃখের চিহ্ন প্রকাশ করিতে লজ্জা বোধ করেন। আমরা প্রাচ্য জাতীয়রা সভ্য সমাজে কৌতুকের চিহ্ন প্রকাশ করাটাকে নিতান্ত অসংযমের পরিচয় জ্ঞান করি। সমীর ক্ষিতিকে কথা শেষ করিতে না দিয়ে কহিল, তাহার কারণ আমাদের মতে কৌতুকে আমোদ অনুভব করা নিতান্ত অযৌক্তিক, উহা ছেলে মানুষেরই উপযুক্ত। এই জন্য কৌতুক রসকে আমাদের প্রবীণ লোক মাত্রেই ছ্যাবলামি বলিয়া ঘৃণা করিয়া থাকেন। একটা গানে শুনিয়াছিলাম, শ্রীকৃষ্ণ নিদ্রাভঙ্গে প্রাতঃকালে হুঁকা হস্তে রাধিকার কুটিরে কিঞ্চিৎ অঙ্গারের প্রার্থনায় আগমন করিয়াছিলেন। শুনিয়া শ্রোতা মাত্রের হাস্য উদ্রেক করিয়াছিল। কিন্তু হুঁকা হস্তে শ্রীকৃষ্ণের কল্পনা সুন্দরও নহে, কাহারও পক্ষে আনন্দজনকও নহে। তবুও যে আমাদের হাসি ও আমাদের উদয় হয়, তাহা অদ্ভুত ও অমূলক নহে তো কি? এই জন্যই এরূপ চাপল্য আমাদের বিজ্ঞ সমাজের অনুমোদিত নহে। ইহা যেন অনেকটা পরিমাণে শারীরিক, কেবল স্নায়ুর উত্তেজনা মাত্র। ইহার সহিত আমাদের সৌন্দর্যবোধ, বুদ্ধিবৃত্তি, এমনকি স্বার্থবোধেরও যোগ নাই। অতএব অনর্থক সামান্য কারণে ক্ষণকালের জন্য বুদ্ধির এরূপ অনিবার্য পরাভব, স্থৈর্যের এরূপ সম্যক বিচ্যুতি মনুষ্যী জীবের পক্ষে লজ্জাজনক, সন্দেহ নাই। ক্ষিতি একটু ভাবিয়া কহিল, সে কথা সত্য। কোনো অখ্যাতনামা কবি বিরচিত এই কবিতাটি বোধহয় জানা আছে। তৃষার্ত হইয়া চাহিলাম এক ঘটি জল, তাড়াতাড়ি এনে দিলে আধখানা বেল। তৃষার্ত ব্যক্তি যখন এক ঘটি জল চাহিতেছে, তখন অত্যন্ত তাড়াতাড়ি করিয়া আধখানা বেল আনিয়া দিলে অপরাপর ব্যক্তির তাহাতে আমোদ অনুভব করিবার কোনো ধর্মসঙ্গত অথবা যুক্তিসঙ্গত কারণ দেখা যায় না। তৃষিত ব্যক্তির প্রার্থনা মতে তাহাকে এক ঘটি জল আনিয়া দিলে সমবেদনা বৃত্তি প্রভাবে আমরা সুখ পাই, কিন্তু তাহাকে হঠাৎ আধখানা বেল আনিয়া দিলে জানি না কি বৃত্তি প্রভাবে আমাদের প্রচুর কৌতুক বোধ হয়। এই সুখ এবং কৌতুকের মধ্যে যখন শ্রেণীগত প্রভেদ আছে, তখন দুইয়ের ভিন্ন বিধ প্রকাশ হওয়া উচিত ছিল,
কিন্তু প্রকৃতির গৃহিণীপনাই এই রূপ। কোথাও বা অনাবশ্যক অপব্যয়, কোথাও অত্যাবশ্যকের বেলায় টানাটানি। এক হাসির দ্বারা সুখ এবং কৌতুক দুটোকে সারিয়ে দেওয়া উচিত হয় নাই। বোম কহিল, প্রকৃতির প্রতি অন্যায় অপবাদ আরোপ হইতেছে। সুখে আমরা স্মিতহাস্য হাসি, কৌতুকে আমরা উচ্চহাস্য হাসিয়া উঠি। ভৌতিক জগতে আলোক এবং বজ্র ইহার তুলনা। একটা আন্দোলনজনিত স্থায়ী, অপরটি সংঘর্ষজনিত আকস্মিক। আমি বোধ করি যে কারণ ভেদে একই ইথারে আলোক ও বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহা আবিষ্কৃত হইলে তাহার তুলনায় আমাদের সুখহাস্য এবং কৌতুকহাস্যের কারণ বাহির হইয়া পড়িবে। সমীর বোমের কথায় কর্ণপাত না করিয়া কহিল, আমোদ এবং কৌতুক ঠিক সুখ নহে, বরঞ্চ তাহা নিম্নমাত্রার দুঃখ। স্বল্প পরিমাণে দুঃখ ও পীড়ন আমাদের চেতনার উপর যে আঘাত করে, তাহাতে আমাদের সুখ হইতেও পারে। প্রতিদিন নিয়মিত সময়ে বিনা কষ্টে আমরা পাচকের প্রস্তুত অন্ন খাইয়া থাকি, তাহাকে আমরা আমোদ বলি না। কিন্তু যেদিন চড়িভাতি করা যায়, সেদিন নিয়ম ভঙ্গ করিয়া, কষ্ট স্বীকার করিয়া, অসময়ে সম্ভবত অখাদ্য আহার করি, কিন্তু তাহাকে বলি আমোদ। আমোদের জন্য আমরা ইচ্ছাপূর্বক যে পরিমাণে কষ্ট ও অশান্তি জাগ্রত করিয়া তুলি, তাহাতে আমাদের চেতন শক্তিকে উত্তেজিত করিয়া দেয়। কৌতুকও সেই জাতীয় সুখাবহ দুঃখ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের চিরকাল যে রূপ ধারণা আছে, তাহাকে হুকাহস্তে রাধিকার কুটিরে আনিয়া উপস্থিত করিলে হঠাৎ আমাদের সেই ধারণায় আঘাত করে। সেই আঘাত ঈষৎ পীড়াজনক। কিন্তু সেই পীড়ার পরিমাণ এমন নিয়মিত যে তাহাতে আমাদিগকে যে পরিমাণে দুঃখ দেয়, আমাদের চেতনাকে অকস্মাৎ চঞ্চল করিয়া তুলিয়া তদপেক্ষা অধিক সুখী করে। এই সীমা ঈষৎ অতিক্রম করিলেই কৌতুক প্রকৃত পীড়ায় পরিণত হইয়া উঠে। যদি যথার্থ ভক্তির কীর্তনের মাঝখানে কোনো রসিকতা বায়ুগ্রস্ত ছোকরা হঠাৎ শ্রীকৃষ্ণের ওই তাম্রকূট ধূম পিপাসুতার গান গাহিত, তবে তাহাকে কৌতুক বোধ হইত না। কারণ আঘাতটা এত গুরুতর হইত যে তৎক্ষণাৎ তাহা উদ্যত মুষ্টি আকার ধারণ করিয়া উক্ত রসিক ব্যক্তির পৃষ্ঠাভিমুখে প্রবল প্রতিঘাত স্বরূপে ধাবিত হইত। অতএব আমার মতে কৌতুক চেতনাকে পীড়ন, আমোদও তাই। এই জন্য প্রকৃত আনন্দের প্রকাশ স্মিত হাস্য, এবং আমোদ ও কৌতুকের প্রকাশ উচ্চ হাস্য। সে হাস্য যেন হঠাৎ একটা দ্রুত আঘাতের পীড়ন বেগে সশব্দে ঊর্ধ্বে উদ্গীর্ণ হইয়া উঠে। ক্ষিতি কহিল, তোমরা যখন একটা মনের মতো থিওরির সঙ্গে একটা মনের মতো উপমা জুড়িয়া দিতে পারো, তখন আনন্দে আর সত্যাসত্য জ্ঞান থাকে না। ইহা সকলেরই জানা আছে। কৌতুকে যে কেবল আমরা উচ্চহাস্য হাসি তাহা নহে, মৃদু হাস্যও হাসি, এমনকি মনে মনেও হাসিয়া থাকি। কিন্তু ওটা একটা অবান্তর কথা। আসল কথা এই যে কৌতুক আমাদের চিত্তের উত্তেজনার কারণ, এবং চিত্তের অনতিপ্রবল উত্তেজনা আমাদের পক্ষে সুখজনক।
আমাদের অন্তরে বাহিরে একটি সুযুক্তিসঙ্গত নিয়ম শৃঙ্খলার আধিপত্য, সমস্তই চিরাভ্যস্ত, চিরপ্রত্যাশিত। এই সুনিয়মিত যুক্তিরাজ্যের সমভূমি মধ্যে যখন আমাদের চিত্ত অবাধে প্রবাহিত হইতে থাকে, তখন তাহাকে বিশেষ রূপে অনুভব করিতে পারি না। ইতিমধ্যে হঠাৎ সেই চারিদিকের যথাযোগ্যতা ও যথা পরিমিততার মধ্যে যদি একটা অসঙ্গত ব্যাপারের অবতারণা হয়, তবে আমাদের চিত্ত প্রবাহ অকস্মাৎ বাধা পাইয়া দুর্নিবার হাস্য তরঙ্গে বিক্ষুব্ধ হইয়া উঠে। সেই বাধা সুখের নহে, সৌন্দর্যের নহে, সুবিধার নহে, তেমনি আবার অতি দুঃখেরও নহে। সেই জন্য কৌতুকের সেই বিশুদ্ধ অমিশ্র উত্তেজনায় আমাদের আমোদ বোধ হয়। আমি কহিলাম, অনুভব ক্রিয়া মাত্রই সুখের, যদি না তাহার সহিত কোনো গুরুতর দুঃখ ভয় ও স্বার্থহানি মিশ্রিত থাকে। এমনকি ভয় পাইতেও সুখ আছে, যদি তাহার সহিত বাস্তবিক ভয়ের কোনো কারণ জড়িত না থাকে। ছেলেরা ভূতের গল্প শুনিতে একটা বিষম আকর্ষণ অনুভব করে, কারণ হৃৎকম্পের উত্তেজনায় আমাদের যে চিত্তচাঞ্চল্য জন্মে, তাহাতেও আনন্দ আছে। রামায়ণে সীতা বিয়োগে রামের দুঃখে আমরা দুঃখিত হই। ওথেলোর অমূলক অসূয়া আমাদিগকে পীড়িত করে। দুহিতার কৃতঘ্নতা স্বরবিদ্ধ উন্মাদ লিয়রের মর্মযন্ত্রণায় আমরা ব্যথা বোধ করি। কিন্তু সেই দুঃখ পীড়া বেদনা উদ্রেক করিতে না পারিলে সে সকল কাব্য আমাদের নিকট তুচ্ছ হইত। বরঞ্চ দুঃখের কাব্যকে আমরা সুখের কাব্য অপেক্ষা অধিক সমাদর করি, কারণ দুঃখানুভবে আমাদের চিত্তে অধিকতর আন্দোলন উপস্থিত করে। কৌতুক মনের মধ্যে হঠাৎ আঘাত করিয়া আমাদের সাধারণ অনুভব ক্রিয়া জাগ্রত করিয়া দেয়। এই জন্য অনেক রসিক লোক হঠাৎ শরীরে একটা আঘাত করাকে পরিহাস জ্ঞান করেন। অনেকে গালিকে ঠাট্টার স্বরূপে ব্যবহার করিয়া থাকেন। বাসর ঘরে কর্ণমর্দন এবং অন্যান্য পীড়ননৈপুণ্যকে বঙ্গ সীমন্তিনীগণ এক শ্রেণীর হাস্যরস বলিয়া স্থির করিয়াছেন। হঠাৎ উৎকট বোমার আওয়াজ করা আমাদের দেশে উৎসবের অঙ্গ, এবং কর্ণবধিরকর খোল করতালের শব্দ দ্বারা চিত্তকে ধূমপীড়িত মৌচাকের মৌমাছির মতো একান্ত উদ্ভ্রান্ত করিয়া ভক্তিরসের অবতারণা করা হয়। ক্ষিতি কহিল, বন্ধুগণ, ক্ষান্ত হও, কথাটা এক প্রকার শেষ হইয়াছে। যতটুকু পীড়নে সুখ বোধ হয় তাহা তোমরা অতিক্রম করিয়াছ। এক্ষণে দুঃখ ক্রমে প্রবল হইয়া উঠিতেছে। আমরা বেশ বুঝিয়াছি যে কমেডির হাস্য এবং ট্র্যাজেডির অশ্রুজল দুঃখের তারতম্যের উপর নির্ভর করে। বোম কহিল, যেমন বরফের উপর প্রথম রৌদ্র পড়িলে তাহা ঝিকমিক করিতে থাকে, এবং রৌদ্রের উত্তাপ বাড়িয়া উঠিলে তাহা গলিয়া পড়ে। তুমি কতকগুলি প্রহসন ও ট্র্যাজেডির নাম করো, আমি তাহা হইতে প্রমাণ করিয়া দিতেছি। এমন সময় দীপ্তি ও স্রোতস্বিনী হাসিতে হাসিতে আসিয়া উপস্থিত হইলেন। দীপ্তি কহিলেন, তোমরা কি প্রমাণ করিবার জন্য উদ্যত হইয়াছ? ক্ষিতি কহিল, আমরা প্রমাণ করিতেছিলাম যে তোমরা এতক্ষণ বিনা কারণে হাসিতেছিলে। শুনিয়া দীপ্তি স্রোতস্বিনীর মুখের দিকে চাহিলেন, স্রোতস্বিনী দীপ্তির মুখের দিকে চাহিলেন, এবং উভয়ে পুনরায় কলকণ্ঠে হাসিয়া উঠিলেন। বোম কহিল, আমি প্রমাণ করিতে যাইতেছিলাম যে কমেডিতে পরের অল্প পীড়া দেখিয়া আমরা হাসি, এবং ট্র্যাজেডিতে পরের অধিক পীড়া দেখিয়া আমরা কাঁদি। দীপ্তি ও স্রোতস্বিনীর সুমিষ্ট সম্মিলিত হাস্যরবে পুনশ্চ গৃহ কুজিত হইয়া উঠিল, এবং অনর্থক হাস্য উদ্রেকের জন্য উভয়কে দোষী করিয়া পরস্পরকে
তর্জনপূর্বক হাসিতে হাসিতে সলজ্জভাবে দুই সখী গৃহ হইতে প্রস্থান করিলেন। পুরুষ সভ্যগণ এই অকারণ হাস্যোচ্ছ্বাস দৃশ্যে স্মিত মুখে অবাক হইয়া রহিল। কেবল সমীর কহিল, বোম, বেলা অনেক হইয়াছে, এখন তোমার ওই বিচিত্র বর্ণের নাগপাশ বন্ধনটা খুলিয়া ফেলিলে স্বাস্থ্যহানির সম্ভাবনা দেখি না। ক্ষিতি বোমের লাঠিগাছটা তুলিয়া অনেকক্ষণ মনোযোগের সহিত নিরীক্ষণ করিয়া কহিল, বোম, তোমার এই গদাখানি কি কমেডির বিষয় না ট্র্যাজেডির উপকরণ? পৌষ 1301।